এপার বাংলার বাসিন্দা হিসাবে একটা কথা বলতে পারি যে বেশ কিছু রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত অহেতুক দরদ দেখাচ্ছে। তারা বলছে যে 1 কোটি হিন্দু বাঙালিকে যদি এখানে চলে আসে, এপার দিয়ে চলে আসে, তাহলে নাগরিকত্ব দিয়ে দেওয়া হোক। আমি কোনো রাজনৈতিক দলের নাম বলছি না, তারা প্রত্যেকেই জল মাপছে। সেই 1 কোটি হিন্দু বাঙালি এলে তাদের ভোট ব্যাংক বাড়বে, তারা ভোট বাড়াতে পারবে, এরকম একটা ইস্যু। আবার রাজ্যের যে শাসক দল আছে তাদের মতামত হচ্ছে এরা এসে গেলে যদি ভোট কমে যায়, এখন তারা কেন্দ্রের ঘাড়ে দায়িত্বটা ছেড়ে দিল, কেন্দ্র আবার রাজ্যের ঘাড়ে দিল। যাকে আমরা হিন্দু হৃদয় সম্রাট বলে দেখি, ভারতবর্ষে যে মানে এখন এই মুহূর্তে সর্বাধিনায়ক, তা তিনি কি হিন্দু বাঙালি নিয়ে আদৌ চিন্তিত, নাকি তার কিছু চেনাশোনা ব্যবসায়ী আছে, আমি তাদের নাম আর বললাম না, তাদের স্বার্থ রক্ষাতে চিন্তিত? মানে আমি কিন্তু হিন্দু বাঙালিকে একটা কথা বারবার করে বলে দিতে চাই যে কোনো রাজনৈতিক দল, সেটা এখানকার রাজনৈতিক দল বা অধিক কেন্দ্রের হোক, তারা কিন্তু কেউ তাদের কথা ভাববে না, সবাই কিন্তু তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ভাববে। তাহলে বাংলাদেশের যদি হিন্দু আমার এই বক্তব্য শুনে থাকেন, তাহলে আমি তাদের কাছে একটা সনিবেদন অনুরোধ, আপনাদের এখানে না আসলেও চলবে, আপনারা ওখানেই রেজিস্ট করুন, আপনারা ওখানে একত্রিত হন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বাঙালিদের উপরে একটা সাম্প্রদায়িক নির্যাতন নেমে এসছে। তো সেই জায়গায় পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে আপনাদের কি করণীয় বলে আপনারা মনে করেন? দেখুন, প্রথমে একটা কথা বলি যে বেশ কিছুদিন ধরে সাম্প্রতিককালে বাংলাদেশে একটি সংস্থা আছে, যেটা আমাদের এখানেও আছে, তার নাম হলো ইসকন। তো ইসকন বাংলাদেশে একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে তারা কাজ করছে, এবং ওখানে হিন্দু বাঙালির মধ্যে একটা সনাতনী জাগরণী মঞ্চ বলে এরকম একটা যৌথ মঞ্চ তৈরি করেছে। তো প্রশ্ন হলো, সেখানে বাংলাদেশে যখন মাননীয় হাসিনা সরকার যখন পতন ঘটে গেল এবং মোহাম্মদ ইউনিস যখন সরকারে আসলেন, তখন বাংলাদেশে একটা উগ্র মৌলবাদ সরকার, মানে জামাত যারা, মানে বলতে গেলে জামাতি ইসলামী দ্বারা একটা মদতপুষ্ট একটা সরকার চলছে এই মুহূর্তে। তো সেই জন্য দেখা গেল যে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হলো, এবং সেই অস্থিরতার ঢেউ কিন্তু পশ্চিমবাংলাতে এসেও পড়লো। তো এখন দেখা যাচ্ছে মানে যেই ব্যক্তিকে নিয়ে আজকে সংবাদ মাধ্যমে আলোড়ন হচ্ছে এবং যাকে বাংলাদেশ সরকার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে, এখন এই চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারটা নিয়ে আমি একটা কথা বলতে চাই যে চিন্ময় কৃষ্ণ দাস দোষী না দোষী নয়, সেটা তো বাংলাদেশের যে আদালত তারা বিচার করবে, তারা প্রমাণ করবে, এবং তারও সপক্ষে সে যুক্তি খাড়া করবে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে ইসকন হাত তুলে নিল, মানে ইসকন তাকে বহিষ্কার করলো, এরকম একটা তথ্য বেরিয়ে আসছে। তো সেক্ষেত্রে আমার এক্ষেত্রে ব্যক্তিগতভাবে বক্তব্য বা সংগঠনের পক্ষ থেকে একটা বক্তব্য এরকম আসে যে দেখুন, আমরা এটা ভালো করে জানি যে এনআরসি আছে, সিএ আছে, নানান রকম পদ্ধতি আছে নাগরিকত্ব দেওয়ার। তো আমার একটা নতুন তথ্য দিলে খুব মানে খুব সবার যারা দেখছে তারা খুব উপকার হবে। আমি একটা কথা প্রথমেই বলে নিই যে মানে বাংলাদেশে যারা বাঙালি বলতে আমরা বলি যে তারা তাদের মুখের ভাষা বাংলা বা মাতৃভাষা বাংলা, একেবারে কিন্তু তা নয়। মানে কিছুদিন আগে উমাশঙ্কর আগরওয়াল বলে একজন ভদ্রলোক পশ্চিমবঙ্গ এসটিএফ এর হাতে অ্যারেস্ট হয়েছিলেন, এবং উনি একটি মানে নির্মাণ কার্য বিরাট বড় একটা সংস্থা উনি চালান সেখানে অনিয়মের জন্য। এবং আমরা পরে দেখতে পাই যে দীনেশ বাজাজের মেয়ে প্রিয়াঙ্কা বাজাজ, উনিও বাংলাদেশের নাগরিকত্ব। তো আমি আজকে কতগুলো জায়গার নাম বলি, যেটা তথ্যটা জেনে রাখা ভালো প্রত্যেকের। বাংলাদেশে কিন্তু রংপুর বলে একটা জায়গা আছে, চাপাই নবাবগঞ্জ বলে একটা জায়গা আছে, চাপাই বলে একটা জায়গা আছে, এবং সৈয়দপুর বলে একটা জায়গা আছে ঠিক রংপুরের পাশে। ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে তারা কিন্তু কেউ বাঙালি নয়, মানে তারা বলতে গেলে হিন্দি ভাষী বলুন বা উর্দু ভাষী বলুন, মানে বলতে গেলে তারা একটা সময় ভারত থেকে গেছিল, তারা সেখানে থেকে যায়। এবং দেখবেন এই যে শ্রেণীর মানুষগুলো কিন্তু তারাও কিন্তু হিন্দু, মানে তারাও হিন্দু, তারা কিন্তু বাঙালি হিন্দুর এই লড়াইতে তারা কিন্তু সামিল হয়নি, তারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। তো সেক্ষেত্রে আমি এপার বাংলার বাসিন্দা হিসাবে একটা কথা বলতে পারি যে বেশ কিছু রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত অহেতুক দরদ দেখাচ্ছে। তারা বলছে যে 1 কোটি হিন্দু বাঙালিকে যদি এখানে চলে আসে, এপার দিয়ে চলে আসে, তাহলে নাগরিকত্ব দিয়ে দেওয়া হোক। আমি কোনো রাজনৈতিক দলের নাম বলছি না, তারা প্রত্যেকেই জল মাপছে। সেই 1 কোটি হিন্দু বাঙালি এলে তাদের ভোট ব্যাংক বাড়বে, তারা ভোট বাড়াতে পারবে, এরকম একটা ইস্যু। আবার রাজ্যের যে শাসক দল আছে তাদের মতামত হচ্ছে এরা এসে গেলে যদি ভোট কমে যায়, এখন তারা কেন্দ্রের ঘাড়ে দায়িত্বটা ছেড়ে দিল, কেন্দ্র আবার রাজ্যের ঘাড়ে দিল। কিন্তু আমার যেটা মূল বক্তব্য যে ক্ষতিটা কিন্তু বাঙালির হলো, ক্ষতিটা কিন্তু অন্য কারো হলো না। বাঙালি হলো কি, আমাদের এখানে দেখা যায় বাঙালিরা ঘটি, বাঙাল, মতুয়া, বৈষ্ণব ইত্যাদিতে বিভক্ত। তার ফলে হচ্ছে কি যে পশ্চিমবাংলায় বাঙালি একটা অস্থিরতা তৈরি হলো। একে তো বহিরাগত সমস্যা নিয়ে পশ্চিমবঙ্গ জেরবার,
বাংলায় কথা বলার জন্য বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, মেট্রোর ঘটনা বা বৈশাখীর ঘটনা নাড়া দিয়েছে। তাহলে আমার সেক্ষেত্রে একটা মূল বক্তব্য থেকে আমি অ্যাকচুয়ালি সরবো না, সেটা হলো এই যে যদি কিছু বাঙালি ওখান থেকে আসতে বাধ্য হয়, সে যদি হিন্দু বাঙালি হলো, তাহলে সেক্ষেত্রে যদি দেখবেন একটা কথা যে সিএটা 2014 সালের আগে যারা এসছে তাদেরকে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব প্রদান করতে তারা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা একটা কথা বলুন তো, কেউ যদি ধর্মের কারণে অত্যাচারের কারণে 2014 পরে আসে, তাহলে কি তাকে নাগরিকত্ব দেওয়া হবে না? তাকে কি অনুপ্রবেশকারী দাগিয়ে দেওয়া হবে? আমি আরেকটা ইস্যু তুলে আজকে বক্তব্য শেষ করছি, সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দু বাঙালি নিয়ে আমাদের চোখের জল ফেলার মতো বহু রাজনৈতিক দল, বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে। আচ্ছা আসামের যে ডিটেনশন ক্যাম্প বা আসামে যে নাগরিকত্ব খোয়ানোর ভয় নিয়ে 14 লাখ হিন্দু বাঙালি ঘর করছে এবং 5 লাখ মুসলিম বাঙালিও আছে, তাদের কথা কি আমরা কেউ ভাববো না? আচ্ছা হরিয়ানাতে যখন বাঙালি মারা যায়, উড়িষ্যাতে যখন বাঙালি মারা যায় বা অত্যাচারিত হয়, যখন মহারাষ্ট্রে বাঙালি মারা যায়, এই সাবির মল্লিক বা মতি আলী কিংবা সোমনাথ দেবনাথ, সবার কথা চিন্তা করব। তাহলে বাংলাদেশের পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা যখন মৌলবাদী পরিপুষ্ট একটা সরকার এলো, মোহাম্মদ ইউনিস সরকারের কাছে এটা আমরা একদমই আশা করিনি। কারণ আমরা ভেবেছিলাম হাসিনার পরবর্তীকালে এলে, এখানে আমি কথা বলি যে কথাটা না বললেই নয়, যে পশ্চিম মানে যাকে আমরা হিন্দু হৃদয় সম্রাট বলে দেখি ভারতবর্ষে, যে মানে এখন এই মুহূর্তে সর্বাধিনায়ক, তা তিনি কি হিন্দু বাঙালি নিয়ে আদৌ চিন্তিত, নাকি তার কিছু চেনাশোনা ব্যবসায়ী আছে, আমি তাদের নাম আর বললাম না, তাদের স্বার্থ রক্ষাতে চিন্তিত? মানে আমি কিন্তু হিন্দু বাঙালিকে একটা কথা বারবার করে বলে দিতে চাই যে কোনো রাজনৈতিক দল, সেটা এখানকার রাজনৈতিক দল বা অধিক কেন্দ্রের হোক, তারা কিন্তু কেউ তাদের কথা ভাববে না, সবাই কিন্তু তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ভাববে। তাহলে বাংলাদেশের যদি হিন্দু আমার এই বক্তব্য শুনে থাকেন, তাহলে আমি তাদের কাছে একটা সনিবেদন অনুরোধ, আপনাদের এখানে না আসলেও চলবে, আপনারা ওখানেই রেজিস্ট করুন, আপনারা ওখানে একত্রিত হন। সেটা চিন্ময় কৃষ্ণ দাসের মাধ্যমে হবেন, না ইসকনের মাধ্যমে হবেন, না সনাতনী জাগরণ মঞ্চের মাধ্যমে হবেন, কারণ আপনার জায়গা, যেমন এপার বাংলা আপনার জায়গা, ওপার বাংলাও আপনার জায়গা, বাঙালির জায়গা। এপার বাংলাতেও বাঙালি নিপীড়িত, ওপার বাংলাতেও বাঙালি নিপীড়িত। একটা কথা আমি লাস্ট বলে এটা শেষ করছি, সেটা হচ্ছে দেখবেন এখানে যখন সংখ্যালঘু বাঙালি অত্যাচারিত হয়, আমি যদি তখন সেটাতে আমার মানে খুব মানে আমি হিন্দু বাঙালি হিসাবে সেটাকে প্রচ্ছন্ন সমর্থন করলাম, আর ওপার বাংলায় যখন সেই সংখ্যালঘু বাঙালি অত্যাচারিত হয় তখন সেটাতে আমি হাহাকার করলাম, গেল গেল রব তুললাম, তা বললে কিন্তু চলবে না। বাঙালি কিন্তু এপার বাংলার বাংলাও বাঙালি, ওপার বাংলার বাংলাও বাঙালি। তাই দুই বাঙালির মধ্যে মেলবন্ধন থাকতে হবে, অস্থিরতায় পা না দিয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আর যখন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে পশ্চিমবাংলায়, সেটা এনআরসি হোক বা সিএ হোক, তার প্রকৃত আইন কানুনগুলো জানতে হবে। কারণ একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এইসব আইন কানুন বা এইসব বেড়াজাল কিন্তু বাঙালির বিরুদ্ধেই করা হয়। তাই সেক্ষেত্রে আমি সংগঠনের তরফ থেকে এইটুকুই বলতে পারি যে আমরা কিন্তু ওই যে ভদ্রলোকের নাম বললাম, সেই ভদ্রলোকের সাথেই আমরা থাকবো, একটাই কারণে, কারণ তার মুখের ভাষা, তার যে উপস্থিতি, তিনি বাঙালি বলে। হ্যাঁ, যদি তার কোনো কর্মকাণ্ড যদি এমন কিছু হয় যেটা বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে অসুবিধাজনক হয়, তার দায়িত্ব কিন্তু সংগঠন নেবে না, বাঙালিও নেবে না। কিন্তু যেহেতু তাকে যদি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় বা তাকে যদি পরবর্তীকালে কঠোর দণ্ড দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি তার তীব্র প্রতিবাদ করব, সংগঠনও তার তীব্র প্রতিবাদ করবে, একটাই কারণে, তার মুখের ভাষা আর আমার মুখের ভাষা বাংলা বলে। নমস্কার। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।